সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদেরকে সালোক সংশ্লেষণ এই অধ্যায়টি বেশ কতগুলো ধারাবাহিক ক্লাসের মাধ্যমে উপস্থাপন করব। আমি আশা করি তোমরা যদি আমার ক্লাসগুলো নিয়মিত এবং ধারাবাহিকভাবে অনুসরণ করো, তাহলে সালোক সংশ্লেষণ সহ উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়টি তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আজকে আমি খুব ছোট্ট একটি ক্লাস নেব। সালোক সংশ্লেষণের প্রয়োজনীয় উপকরণগুলো কি কি, এর সংজ্ঞা কী এবং সালোক সংশ্লেষণ কত ধরনের হতে পারে এই বিষয়ে তোমাদের একটি প্রাথমিক ধারণা দিব। তোমরা সবাই জানো যে আমরা সালোক সংশ্লেষণ কি এটা আমরা ক্লাস 7-এর থেকেই পড়ে আসতেছি, যাকে আমরা ইংরেজিতে বলি ফটোসিনথেসিস। চার্লস বার্নেস 1898 সালে এই শব্দটি প্রথম ব্যবহার করেন এবং সালোক সংশ্লেষণের মূল যে বিক্রিয়াটা, এটা আশা করি তোমরা সবাই জানো যে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়া ঘটিয়ে সূর্যের আলো এবং ক্লোরোফিলের সমন্বয় বা সাহায্য নিয়ে আমরা কি তৈরি করি? শর্করা তৈরি করি। এখানে উপজাত হিসাবে তৈরি হয় অক্সিজেন। ব্যালেন্স করতে গেলে এখানে 6, এখানে 6 দিব, এখানে দিব 6, এখানে দিব হলো আমরা 12। তাহলে সালোক সংশ্লেষণ এই যে বিক্রিয়াটা, এইটাই হলো সালোক সংশ্লেষণের সাধারণ সমীকরণ। যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে হয়তো আমরা এইভাবে বলতে পারি যে এটা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড এবং পানিকে ব্যবহার করে সূর্যের আলো এবং ক্লোরোফিলকে কাজে লাগিয়ে উদ্ভিদ তার প্রধান খাদ্য শর্করা তৈরি করে। এই প্রক্রিয়াতে উপজাত হিসাবে অক্সিজেন উৎপন্ন হয়। কিন্তু এই বিক্রিয়াটিকে যত সহজভাবে এখানে উপস্থাপন করা হয়েছে, আসলে সালোক সংশ্লেষণ বিক্রিয়াটি এতটা সহজ নয়। এটা অনেক জটিল একটি বিক্রিয়া এবং কিভাবে এই বিক্রিয়াটি হয়, কিভাবে এই প্রক্রিয়াটি হয় এবং এর প্রভাব উদ্ভিদের উপরে কীরকমভাবে হয়ে থাকে, এটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। যদিও আজকে আমরা এর সংজ্ঞা, উপকরণ এবং প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এখন তোমাদের কাছে প্রশ্ন হতে পারে, সালোক সংশ্লেষণ উদ্ভিদের কোথায় হয়? সহজ কথায় হলো, উদ্ভিদের পাতা এবং কচি কাণ্ড যারা দেখতে সবুজ, অর্থাৎ উদ্ভিদের সবুজ অংশগুলোতেই সালোক সংশ্লেষণ হয়ে থাকে। তার মধ্যে পাতা হলো সালোক সংশ্লেষণের প্রধান জায়গা এবং পাতার মেসোফিল টিস্যুতেই সালোক সংশ্লেষণ বেশি হয়ে থাকে। এখন সালোক সংশ্লেষণ করতে গেলে আমরা এখানে বেশ কতগুলো শব্দর কথা আমাদের একটু জানতে হবে। যেমন আমরা জানি উদ্ভিদের মধ্যে এরকম একটি উদ্ভিদ কোষের মধ্যে এরকম একটি কোষীয় অঙ্গাণু ছিল যার নাম প্লাস্টিড। আমরা নিশ্চয়ই পড়েছি এবং আমরা এটা জানি। এবং এখানে থাইলাকয়েডের এরকম চাকতি ছিল, তাই না? তোমরা যদি একটু খেয়াল করে দেখো, আশা করি তোমাদের মনে আছে, সেখানে এরকম কিছু ল্যামেলি ছিল, তাই না? আর এই পুরো অংশটুকুকে আমরা বলেছি কি? স্ট্রোমা। তাহলে সালোক সংশ্লেষণ উদ্ভিদের এই কোষীয় অঙ্গাণুর নাম হলো ক্লোরোপ্লাস্ট। নাম হলো কি? ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্টের যে অঙ্গাণু, ক্লোরোপ্লাস্ট নামক যে অঙ্গাণু, এর মধ্যেই সালোক সংশ্লেষণ হয়ে থাকে। এখন সালোক সংশ্লেষণ হওয়ার জন্য এই যে চাকার মতো যে অংশগুলি দেখো, এগুলোকে বলা হয় থাইলাকয়েড, আর এই যে ডটেড অংশটুকু, এর নাম হলো স্ট্রোমা। তাহলে উদ্ভিদের স্ট্রোমা, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা, আর এটার নাম হচ্ছে কি? থাইলাকয়েড, থাইলাকয়েডের চাকতি। এই দুটি জায়গাতে সালোক সংশ্লেষণ হয়ে থাকে। আমরা তোমাদেরকে আরও বিস্তারিত যখন বলবো, তখন তোমরা বিষয়গুলো ভালো করে বুঝতে পারবে যে থাইলাকয়েডের যে মেমব্রেন থাকে, মেমব্রেনের মধ্যে একটি বিশেষ ইউনিট থাকে, ওদেরকে আমরা বলবো ফটোসিস্টেম। তাহলে উদ্ভিদের
সালোক সংশ্লেষণ করতে হলে উদ্ভিদের পাতাতে যেতে হবে। পাতার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকবে। ক্লোরোপ্লাস্টের মধ্যে সূর্যের আলোটাকে গ্রহণ করে প্রক্রিয়াজাত করে তৈরি হবে শর্করা। এখন আমি যে দুটি কথা বললাম, এই দুটি কথা সম্বন্ধে একটু আমাদের ধারণা পরিষ্কার হতে হবে। যেমন ফটোসিস্টেম, সালোক সংশ্লেষণের জন্য দুটি ফটোসিস্টেম কাজ করে, ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2। ফটোসিস্টেম কি? ফটোসিস্টেম হলো এখানে প্রায় 400-র মতো ক্লোরোফিল অণু থাকতে পারে। ক্লোরোফিল অণু এবং সংশ্লিষ্ট কিছু প্রোটিন নিয়ে একটি ইউনিট তৈরি হয়, যে ইউনিটগুলো সূর্যের আলোকে শোষণ করে, সূর্যের আলোকে ভাঙে এবং এটাকে ইলেকট্রনের মাধ্যমে প্রবাহিত করে শক্তি তৈরি করে। এই যে কাজটুকু, এই কাজটুকু করে থাকে হলো ফটোসিস্টেম। তো এই ধরনের দুটি ফটোসিস্টেম আছে। এখন আমরা প্রায় একটা কথা সবসময় বলে থাকি, ক্লোরোফিল। ক্লোরোফিল হলো এক ধরনের রঞ্জক, অর্থাৎ তোমার উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করার জন্য অনেকগুলো রঞ্জক লাগে। তার মধ্যে প্রধান রঞ্জক হলো ক্লোরোফিল। ক্লোরোফিল আবার অনেক ধরনের আছে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এই ধরনের বেশ কতগুলো আরও বিশেষ কিছু রূপান্তরিত ক্লোরোফিল আছে। এই ক্লোরোফিলটাই সূর্যের আলোটাকে রিসিভ করে প্রয়োজনীয় কাজ করে থাকে। এই ক্লোরোফিলগুলো থাকে কোথায়? ফটোসিস্টেমে। এখন আজ আমি বললাম যে ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2। ফটোসিস্টেম 1-এর মধ্যে থাকে ক্লোরোফিল এ থাকে, আবার ধরো ক্যারোটিন, তারপরে জ্যান্থোফিল, এই ধরনের কিছু রঞ্জক থাকবে, আরও কিছু রঞ্জক আছে। তারপরে কিছু প্রোটিন থাকে, প্রোটিন বাহক থাকে, হ্যাঁ, এদের সম্বন্ধে গঠিত। ফটোসিস্টেম 2-তে ক্লোরোফিল এ থাকে, সাথে ক্লোরোফিল বিও থাকে। তাহলে এই যে উপকরণগুলো, ক্লোরোফিল এ, বিভিন্ন রকম রঞ্জক, তারপরে বিভিন্ন রকম প্রোটিনের বাহক নিয়েই তৈরি হয়েছে এক একটা ফটোসিস্টেম। এখন তোমাদেরকে আরেকটি বিষয় একটু মনে রাখা দরকার, যে এই যে আমরা ক্লোরোফিল বলি বা ক্লোরোফিল এ বলি, বি বলি, কিংবা এই যেন রঞ্জক বললাম ক্যারোটিন, জ্যান্থোফিল, এদের সম্বন্ধে একটু আমাদের ধারণা রাখতে হবে। যেমন ধরো আমি বলতে চাচ্ছি ক্লোরোফিল এ, তার একটা সংকেত আছে, ক্লোরোফিল বি, তার একটা সংকেত আছে, তারপর ধরো যে রঞ্জকটাকে আমরা বলছি ক্যারোটিন, তার একটা সংকেত আছে, তারপরে জ্যান্থোফিল, তার একটা সংকেত আছে, তারপরে ফাইকোইরিথ্রিন, তার একটা সংকেত আছে, ফাইকোবিলিন, তার একটা সংকেত আছে, ফাইকোসায়ানিন, তার একটি সংকেত আছে। এখানে এই দুটিকে একত্রে বলা হয় ফাইকোবিলিন। বলা হয় কি? ফাইকোবিলিন। এই দুটিকে একত্রে বলা হয় ক্যারোটিনয়েডস। এখন এদের সংকেতগুলো আমাদের একটু মনে রাখা দরকার। অনেক সময় তোমাদের ভর্তি পরীক্ষায়, স্পেশালি মেডিকেল ভর্তি পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই সংকেতগুলো আসে। আমরা খুব সহজে মনে রাখতে পারি, একটু খেয়াল করে দেখো আমি কিভাবে লিখছি। যেমন ধরো এইখানে ক্লোরোফিল এতে থাকবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। ক্লোরোফিল বিতেও থাকবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। ক্যারোটিনয়েডে থাকবে কার্বন এবং হাইড্রোজেন। জ্যান্থোফিলে থাকবে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। ফাইকোইরিথ্রিনে থাকবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। ফাইকোসায়ানিনে থাকবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এখন যদি এদের অণুগুলোর কথা বলি, এখানে কার্বন থাকবে 55টা,
হাইড্রোজেন থাকবে 72টা, অক্সিজেন থাকবে 5টা, নাইট্রোজেন থাকবে 4টা। এখানে কার্বন থাকবে 55টা, হাইড্রোজেন থাকবে 70টা, অক্সিজেন থাকবে 6টা, নাইট্রোজেন থাকবে 4টা। এখানে কার্বন থাকবে 40টা, হাইড্রোজেন থাকবে 56টা। কার্বন 40টা, হাইড্রোজেন 56টা, অক্সিজেন 2টা। এখানে কার্বন থাকবে 34টা, হাইড্রোজেন থাকবে 46টা, অক্সিজেন থাকবে 8টা, নাইট্রোজেন থাকবে 2টা, 4টা। তারপর এখানে থাকবে কার্বন থাকবে 34টা, হাইড্রোজেন থাকবে 44টা, অক্সিজেন 8টা, নাইট্রোজেন 4টা। এই হলো এদের সংকেত। দেখো আমি এই যে রঞ্জকগুলো তার সংকেতগুলো কত সহজে আমি মনে রাখলাম। তোমরা যদি এইভাবে একটু চর্চা করো তাহলে তোমাদের পক্ষেও খুব সহজেই এই সংকেতগুলো মনে রাখা সম্ভব। এখানে ক্যারোটিন নামক যে রঞ্জকটা আছে তার বর্ণ হচ্ছে গাজরের যেমন রং সেরকম তার বর্ণ হচ্ছে কমলা। জ্যান্থোফিল তার বর্ণ হচ্ছে হলুদ। ফাইকোরিথ্রিনের বর্ণ হচ্ছে লাল। আর ফাইকোসাইনিনের বর্ণ হচ্ছে নীল। আর ক্লোরোফিলের বর্ণ তো আমরা জানি যে এর বর্ণ হলো সবুজ। সুতরাং এই কতগুলো রঞ্জক সালোক সংশ্লেষের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এদের নাম জানলাম, সংকেত শিখলাম, বর্ণ শিখলাম এবং এদেরকে কী নামে ডাকা হয় সেটাও আমরা জানলাম। তোমাদের জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন তোমাদেরকে আরেকটি বিষয় নিয়ে একটু বোঝাতে চাই, সেটা হলো এরকম। এখন এই যে আমরা বললাম যে একটা ফটো সিস্টেমে 3টা অংশ থাকে, কেমন? একটা ফটো সিস্টেমে 3টা অংশ থাকে। 1 আলোক শোষণ অংশ, আলোক শোষণ অংশ। 2 হচ্ছে বিক্রিয়া কেন্দ্র, বিক্রিয়া কেন্দ্র। 3 হচ্ছে তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এখন যদি ফটো সিস্টেম 1 হয়ে থাকে, ফটো সিস্টেম যদি 1 হয় তাহলে একরকম হবে, কেমন? আর যদি ফটো সিস্টেম 2 হয় তাহলে একরকম হবে। ফটো সিস্টেম 1 এবং 2 এর আলোক অংশের মধ্যে ক্লোরোফিল এ থাকবে, ক্লোরোফিল এ থাকবে, ক্লোরোফিল বি থাকবে, এসব কোনো সমস্যা নয়, এরা থাকবে। আর সেই সাথে আরও রঞ্জক থাকবে। কিন্তু রিমেম্বার, বিক্রিয়া কেন্দ্র যখন আসবে এখানে এক ধরনের রূপান্তরিত ক্লোরোফিল পাওয়া যায়, যেখানে আমরা এটাকে লিখব P700, এটাকে লিখব P680। P700 লেখার অর্থ হলো যে তোমরা জানো যে সালোক সংশ্লেষণ করার জন্য সূর্যের আলো লাগে। সূর্যের আলোর বর্ণ হলো সাদা। এই সাদা বর্ণের আলো তো আসলে সাদা নয়, এখানে 7টি রং থাকে, যার কথা একটু পরে আমি বলবো। তো এখানে এই আলোর যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো এগুলো মাপা হয় ন্যানোমিটার দ্বারা। তো বিক্রিয়া কেন্দ্র ফটো সিস্টেম 1-এর বিক্রিয়া কেন্দ্রের মধ্যে যে রূপান্তরিত ক্লোরোফিল এ থাকে সে 700 ন্যানোমিটার দৈর্ঘ্যের আলোককে বেশি শোষণ করে। এই জন্য এখানকার ক্লোরোফিলকে বিশেষ নাম দেওয়া হয়েছে P700। একইভাবে ফটো সিস্টেম 2-তে বিক্রিয়া কেন্দ্রের মধ্যে যে প্রতিক্রিয় রঞ্জক থাকে সেই বিশেষ ধরনের রূপান্তরিত ক্লোরোফিল এ সে 680 ন্যানোমিটার দৈর্ঘ্যের আলোটাকে বেশি শোষণ করে, সেজন্য তার বিশেষ নাম হয়েছে P680। আর ইটিএস ইলেকট্রন পরিবহন সিস্টেমে কতগুলি ইলেকট্রন বাহক থাকে, যেমন এটা 2 জায়গাতেই থাকে। যেমন ধরো আমরা বলতে পারি ফেরেডক্সিন, সাইটোক্রোম, কেমন? তারপরে প্লাস্টোকুইনোন, প্লাস্টোসায়ানিন ইত্যাদি। এরা হচ্ছে তোমার ইলেকট্রনের বাহক। আশা করি বিষয়টি তোমাদের মোটামুটি পরিষ্কার হয়েছে। এখন ফটো সিস্টেম বললেই তোমরা বুঝবা যে ফটো সিস্টেমের মধ্যে 3টে অংশ থাকে: আলোর শোষণ অংশ, বিক্রিয়া কেন্দ্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট
সিস্টেম। এবার আমি তোমাদের আরেকটি বিষয় একটু মনে করিয়ে দিতে চাই। যেমন ধরো আমরা যেমন বলেছি সূর্যের যে সাদা বর্ণ, সূর্যের যে সাদা বর্ণ, এই সাদা বর্ণের মধ্যে আসলে কিন্তু সে সাদা নয়, আসলে সেখানে 7টি বর্ণ থাকে। এদের মধ্যে বেগুনি নীল, বেগুনি নীল এবং কমলা লাল, কমলা লাল, এই দুটি বর্ণে এই বর্ণগুলোতে সালোক সংশ্লেষণে এরা বেশি ব্যবহৃত হয়। আর এককভাবে লাল বর্ণের আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়। এককভাবে কোনটা? লাল বর্ণের আলো, এই লাল বর্ণের আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়। এখানে একটা শব্দ আমরা খেয়াল রাখবো, তাহলে আমরা সবগুলো রঙের নাম বলতে পারবো। এটা তোমরা 9 টেনে পড়েছো, বেনি, আসহ, কলা। ইংরেজিতে বলা হয় ভিপ, গাই, অর। ঠিক আছে? তাহলে সূর্যের সাদা বর্ণ যেমন এটা বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ এবং রেড। সুতরাং এই 7টি বর্ণ নিয়ে, এই 7টি রং নিয়ে সূর্যের সাদা বর্ণের যে আলোটা হয় সেটা, সেখানে আমরা 7টি বর্ণ পেয়ে থাকি। তাহলে এখান থেকে মনে রাখতে হবে কি? মনে রাখতে হবে যে সূর্যের যে সাদা আলোক রশ্মিটা আমরা দেখি বা সাদা বর্ণটা দেখি, এটা আসলে সাদা নয়, এখানে 7টি বর্ণ থাকে। 7টি বর্ণ কি? সহজে মনে রাখবে, বেনি, আসহ, কলা বা ভিপ, গাইয়র। আর এদের মধ্যে সবচেয়ে বেশি লাল রঙের আলোতে তোমার সালোক সংশ্লেষণ হয়ে থাকে। এখন আমরা মোটামুটিভাবে তোমাদের একটা ধারণা দিতে পেরেছি যে ফটোসিনথেসিস কীভাবে হয়। এখানে আরেকটা মনে রাখতে হবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যাদের নাম আমরা বলেছি, যেমন ধরো আমরা নাম বলেছি ফেরেডক্সিন, প্লাস্টোকুইনন, তারপর বলেছি আমরা সাইটোক্রোম, তারপরে প্লাস্টোসায়ানিন, তারপরে প্লাস্টোকুইনন। এদের মধ্যে এইটা শুধুমাত্র লিপিড, এটা শুধুমাত্র লিপিড, আর বাকি সবগুলো হলো বিভিন্ন ধরনের প্রোটিন। এটাও তোমাদের একটু মনে রাখতে হবে। এখন এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটিকে আমরা আবার 2 ভাগে ভাগ করব। একটা অংশটা হলো আলো অবশ্যই লাগবে, তাকে আমরা বলবো আলোক নির্ভর অধ্যায়। আরেকটি অংশ আলো না হলেও চলবে, তাকে আমরা বলবো আলোক নিরপেক্ষ অধ্যায় কিংবা অন্ধকার পর্যায়। তাহলে সালোক সংশ্লেষণকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটাকে বলবো কি আমরা? আলোক নির্ভর অধ্যায়, আলোক নির্ভর অধ্যায় বা আলোক নির্ভর পর্যায় বলবো আমরা। আরেকটাকে বলছি আলোক নিরপেক্ষ পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়। যদিও এইটাকে আগে বলা হতো অন্ধকার পর্যায়, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে আসলে এটাকে অন্ধকার পর্যায় বলা ঠিক নয়, কারণ আলোর অনুপস্থিতিতেও এই প্রক্রিয়াটা চলমান থাকে। এখানে আলো থাকলে ভালো, না থাকলেও চলে, বিষয়টা অনেকটা এরকম। তাই এটার এখন নাম দেওয়া হয়েছে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর পর্যায়টাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয়েছে আলোক নির্ভর পর্যায়টাকে সংক্ষেপে বলা হয়, মানে ইংরেজিতে বলা হয় ফটোফসফোরাইলেশন। হ্যাঁ, ফটোফসফোরাইলেশন, এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয়েছে চক্রীয় ফটোফসফোরাইলেশন, আর একটা বলা হয়েছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। একইভাবে আলোক নিরপেক্ষ পর্যায় যেটা আছে, এটাকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে।
তিনটি ভাগে ভাগ করা হয়েছে, 1 2 3। তার মধ্যে কি কি পর্যায়? প্রথম পর্যায়কে বলা হয়েছে কেলভিন চক্র। কেলভিন চক্র বা C3 চক্র। তারপরটাকে বলা হয়েছে হ্যাসলেক চক্র। হ্যাসলেক চক্র বা C4 চক্র। আরেকটা বলা হয়েছে CAM পথ। আচ্ছা, CAM এর অ্যাব্রিভিয়েশন হলো ক্রাইসোলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম। ক্রাইসোলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম। আমরা কিন্তু তোমাদেরকে এই দুটি পর্যায়ে পড়াবো। এই দুটি পর্যায়ে আমাদের সিলেবাসে আছে, আমরা এই দুটি পর্যায়ে পড়াবো। এটা আমাদের সিলেবাসে নাই, সেই জন্য আমরা এটা এখন আর পড়াবো না। এখানে আরেকটি কথা মনে রাখবে, আমি এই যে আজকে যা পড়াইলাম, আমি জাস্ট তোমাদেরকে একেবারে বেসিক একটা কনসেপ্ট দিলাম যে সালোক সংশ্লেষণ বলতে আমরা কি বুঝি। এখানে দুটি পার্থক্য একটু খেয়াল করবে। যেমন ধরো ফটো সিস্টেম 1 অ্যান্ড ফটো সিস্টেম 2, এই দুটার মধ্যে পার্থক্য কী? ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2, এই দুটার মধ্যে পার্থক্য কী একটু শিখবে। ফটো সিস্টেম 1-এ যদি ইলেকট্রনের ঘাটতি হয় সেটা ফটো সিস্টেম 2 থেকে আসে, আর ফটো সিস্টেম 2-তে যদি ইলেকট্রনের ঘাটতি হয় সেটা পানি থেকে আসে। তো আর বাকি পার্থক্যগুলো নিজেরা তৈরি করবে, নিজেরা তৈরি করে পার্থক্যটা একটু দেখবে তোমরা পারো কি না। না পারলে আমাদের আগামী ক্লাসে আমরা আবার সেটা আলোচনায় আসব। আরেকটি পার্থক্য আমরা পরবর্তীতে পাবো, যে উদ্ভিদগুলো সালোক সংশ্লেষণের কেলভিন চক্র মেনে চলে ওদেরকে বলা হয় C3 উদ্ভিদ, আর যারা সালোক সংশ্লেষণের হ্যাসলেক চক্র মেনে চলে ওদেরকে বলা হয় C4 উদ্ভিদ। তাহলে এই বিষয়গুলো আমাদের আগামী ক্লাস থেকে, অর্থাৎ আমাদের পরবর্তী লেকচারে তোমরা পেয়ে যাবে। আজকে আমি তোমাদের শুধুমাত্র সালোক সংশ্লেষণের সংজ্ঞা দিলাম, তার জন্য কি কি উপকরণ লাগে সেই উপকরণগুলোর কথা বললাম, এবং সালোক সংশ্লেষণের কয়েকটা প্রকারভেদ আছে সে প্রকারভেদগুলো বললাম। প্রথমে তোমাদের সংজ্ঞা দিলাম যেটা একটা জটিল প্রক্রিয়া, এর মাধ্যমে উদ্ভিদ তার খাদ্য তৈরি করে। তারপরে বিভিন্ন উপকরণের কথা বললাম। এখানে উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্টের মধ্যে থাইলাকয়েডের মধ্যে হয় হচ্ছে আলোক পর্যায়টি, আর স্ট্রোমাতে হয় হলো অন্ধকার পর্যায়টি। আর থাইলাকয়েডের মেমব্রেনের মধ্যে এই ফটোসিস্টেমগুলো বা কোয়ান্টোজোমগুলো অংশ থাকে, অর্থাৎ ফটোসিস্টেম থাকবে সেখানে। আর হচ্ছে তোমাদেরকে আমরা আরেকটা অংশ বলেছি, সেটা হচ্ছে যে সালোক সংশ্লেষণ করার জন্য কেমন আমাদের ফটো সিস্টেম লাগবে। ফটো সিস্টেমে কী কী উপাদান আছে? একটা ফটো সিস্টেমে 3টা পার্ট থাকে: আলোক শোষণকারী অংশ, বিক্রিয়া কেন্দ্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হিসেবে কারা কাজ করে সেই কথাটা বলেছি। তারপরে আলোক বিক্রিয়া কেন্দ্রে কী ধরনের ক্লোরোফিল থাকে তার কথা বলেছি। আমি তোমাদেরকে যে রঞ্জকগুলো ক্লোরোফিল, তারপরে হচ্ছে ক্যারোটিন, জ্যান্থোফিল, তারপরে মনে করো ফাইকোইরিথ্রিন, ফাইকোসায়ানিন, যে দুটাকে একটা ফাইকোবিলিন বলা হয়, এদের বর্ণটা কী, এদের কেমিক্যাল স্ট্রাকচার কী সুন্দরভাবে আমি দেখিয়ে দিয়েছি। এই বিষয়গুলো যদি একটু তোমরা মনে রাখো। এবং সর্বশেষ আমি সালোকসংশ্লেষণের প্রকারভেদটা বলেছি 2 প্রকার, একটা হলো আলোক নিরপেক্ষ অংশ আর একটা হলো আলোক নির্ভর অংশ। আলোক নির্ভর অংশকে আবার 2 ভাগে ভাগ করেছি, চক্রীয় এবং অচক্রীয়। আর আলোক নিরপেক্ষ অধ্যায়টিকে আমরা আবার 3টে ভাগে ভাগ করেছি: হ্যাসলেক চক্র, কেলভিন চক্র এবং CAM পথ। আমরা আগামীতে এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। তোমরা যদি বাসায় তোমাদের বইটি একটু পড়ে নাও তাহলে তোমাদের জন্য বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। তাই তোমাদের সাথে আমার আগামী ক্লাসে আবার পরবর্তী একটি অংশ, অর্থাৎ চক্রীয় ফটোফসফোরাইলেশন নিয়ে আমি আবার তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।